আপনাকে বলছি, এই যে মাল্টিপারপাসের অ্যাকাউন্টে দেখতেছেন চেক, মনিরুল ইসলাম দেখেন, এই যে মাল্টিপারপাসের চেক, আমি মনির কিন্তু হেল্প করেছি, ডেস্টিনি থেকে রফিকুল আমিন হেল্প করিনি। এই যে দেখেন কোশিয়ারে আমি যখন কোম্পানির বন্ধ হলো এই কোশিয়ারে টাকা দিয়েছি, 1 লক্ষ টাকা ধার করে দিয়েছি। সে সময় ধারের টাকা শোধ না করতে পারে আমি আমার আংটি বিক্রি করে কত বিক্রি করে টাকা দিয়েছি। আমি নিজে দিয়ে আসছি, যাক আলহামদুলিল্লাহ, আপনি নিজে হাতে যেহেতু দিয়ে আসছেন ভালো। উনি বসে চ্যানেলে ডেস্কে যায় দিয়ে আসছে। কত দিচ্ছেন? 45। 45 কি? 45 লাখ টাকা। আমি মনে হচ্ছে ইত্রামি করতেছে। পরে দেখি কি উনি থার্ড লেভেল ধারী একজন ডিস্ট্রিবিউটর। এটা সর্ব আলোচিত কিন্তু ঘটনাটা। হচ্ছে ধরেন রফিকুল আমিন সাহেব এমডি হিসেবে বা সিইও হিসেবে আসা তার এত কেন ডিসপারেটনেস? এর একমাত্র কারণ হচ্ছে উনি মানুষকে বলছে যে তোমরা ডিটুকে অ্যাসোসিয়েট আর ডেস্টিনি 2000 মিডিয়ার মাল্টিপারপাসের সম্পত্তি আছে, এইগুলো দিয়ে আমরা কি করব, তোমাদের টাকা রিটার্ন দেবো। মানে রিসিপ্টটা নিতে গেলাম, তখন বললো যে ডেস্টিনি এখন চালু হবে না মনি, তোমরা ডিটুকে অ্যাসোসিয়েট নিয়ে কাজ করো। যে উনি সিইও হইতে পারবে কি পারবে না ওটা জানে না, আমরা জানি যে আইনের নিয়মে উনি পারতেছে না। তাহলে কি রফিকুল আমিন জানে না? জানে। আপনারা কেন বোঝেন না? এটা হলো তার একটা ঢিল। এই ঢিলটা সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এবং এটা নিয়ে আমরা গসিপ করি, এটা নিয়ে লেখালেখি করি, এটা নিয়ে আমরা ভাইরাল করি, এটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। 2 দিন পর উনি আবার আরেকটা দেবে ঢিল, আবার আমরা ওটা নিয়ে ব্যস্ত। ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের যারা পিএইচডি আছেন তারা জানেন উনি প্রত্যেকটা পিএইচডি যখন পিএইচডি হতেন তখন এদের সাথে ইন্ডিভিজুয়ালি বসে এদেরকে মিনিমাম 10 লাখ টাকা ঋণগ্রস্ত করতে হবে এই প্ল্যান দিতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা আমরা সবাই ভালো আছি। ডিটুকে ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে আজকে 7ম পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত থেকে। বন্ধুরা, এই প্রোগ্রামটি ডেস্টিনি 2000 লিমিটেড এবং তার 45 লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলে যাচ্ছি। এই অনুষ্ঠানে বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানে যারা নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্ব দিয়েছেন, যাদের অধীনে লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক বিনিয়োগকারী আছেন, তারা তাদের কষ্টগুলো, তাদের সমস্যাগুলো এবং সমসাময়িক যে প্রেক্ষাপট চলছে সেটা তুলে ধরবার চেষ্টা করছেন। আজকে আমাদের অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং আমি আশা করছি আপনাদের কাছ থেকে সেই কথাগুলো, যেই কথাগুলো হবে অথেন্টিক, যেই কথাগুলো হবে বাস্তবসম্মত এবং যেই কথাগুলো আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের কাজে লাগবে, সেই কথাগুলোই আজকে আমরা শুনতে চাই। চলুন তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। বৃহস্পতিবারের দিন আমি আর অসীম গেলাম যে মানি রিসিপ্টটা দেন, মানে আমার মানি রিসিপ্টটা নিতে হবে তো, পরের টাকা। মানি রিসিপ্টটা নিতে গেলাম, তখন বললো যে ডেস্টিনি এখন চালু হবে না মনি, তোমরা ডিটুকে অ্যাসোসিয়েট নিয়ে কাজ করো। তখন আমার মাথায় আসমান ভেঙে পড়ছে। 70,000 টাকা একটা মানুষ, গরিব মানুষের টাকা জামিনের জন্য দিলাম। বলছে আমার তো জামিন হলো না। জামিনের পরের দিন বললো যে কয়েকদিন পরে, তখন বললো যে ডিটিকে অ্যাসোসিয়েট করেন। আমি কি কেন ডিটিকে অ্যাসোসিয়েট করবো? আমরা ডেস্টিনি ব্যতীত কোনো কোম্পানিতে জয়েন করব না। আমরা যদি কাজ করতে হয় ডেস্টিনিতে করব, না হলে আমরা কোনো কোম্পানিতে কাজ করব না। তখন আমাকে বুঝাচ্ছে কি জানেন, যে তোমাদের নিচে ডায়মন্ড, ক্রাউন সবাই এসে কাজ করবে, আমাকে বুঝাচ্ছে। তখন আমি বললাম যে আমরাকে বুঝাচ্ছেন, কিন্তু আমাদের নিচের এক্সিকিউটিভ তাও এই কথা বুঝান নাকি বস? এইভাবে কথাটা বললাম। উনি তখন বলছে হ্যাঁ হেসে যে মনির, তাহলে তুমি কি অনেক গভীরে চিন্তা করো? আমি বলছি বস, আপনি যদি মনে খারাপ না করেন আমি একটা কথা বলি। আপনি যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড কে চালু করবেন না, এই কথাটা বলছি। কেন বলছেন? বলছে যে আইনি প্রক্রিয়ায় সমস্যা, সরকার মানবে না, বাইরের এনভায়রনমেন্ট খারাপ, আমরা এই করবো না, এখান থেকে আগাইতে হবে। কিন্তু উনি কিন্তু এই কথাটা বলছে যখন, তারপরে তখন আমার কাছে দ্বিধাদ্বন্দ্ব লাগলো যে আমি ওনার সাথেও এবং সিরাজুল মুনির ইঞ্জিনিয়ার শহীদের সাথে কোন কথা বলবো না, যেহেতু আমার অ্যাসোসিয়েট গুলাকে এখন পর্যন্ত ওই টাকাটা আমি দিতে পারিনি। একজন অসুস্থ, বোর কয়েকদিন আগে সিজার হয়েছে, তা 10,000 টাকা দিচ্ছি, বলছে যে আপনার মাধ্যমে দিয়েছি, তো বুঝছেন আমাকে দায়ভার নিতে হয়েছে। যাই হোক, এই বিষয়টা কথা বলি। রফিকুল আমিন যতদিন আমি গেছি রফিকুল আমিনের সাথে দেখা করতে, ওই তারপর থেকে আমি মানি রিসিপ্ট চাইছি, কিন্তু মানি রিসিপ্ট দেয়নি। উনি বলতেছে যে আমরা মানি রিসিপ্ট ওই অসীম পিএইচডিকে দিয়েছি। অসীম পিএইচডি বলছে যে আমি এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার সাহেবদের কাছ থেকে পাইনি। তো বলছে দেওয়ার কথা, কেন দেয় না? আমি তখন দেখলাম যে 2012 সালে 13 সালে রফিকুল আমিন যে মানি রিসিপ্ট গুলা দিচ্ছে, মানি রিসিপ্ট গুলা আমার কাছে নাই, আমার ফটোকপি পেয়েছিলাম, আমার অনেক ব্যাগ খুঁজছি। তো আমার ওনার চাপ দেয়নি, ওনার অন্য টিমের
দেখছি যে ডেস্টিনি 2000 লিমিটেডের নাম ব্যবহার করেছে, সাদা মান হিসেবে ডেস্টিনি 2000 লিমিটেডের নাম ব্যবহার করেছে। নাম ব্যবহার করে টাকার অ্যামাউন্ট লিখে উনি রফিকুল আমিনের সিগনেচার কে বা কারা দিচ্ছে যায় না, অন্যের সাথে যে মনির হাতে দেখেছি। যা হোক, রফিকুল আমিন চাই না কখনো এখন পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড যে বের হওয়ার পরে বলছে মার্চ মাসে টাকা ফেরত দিব, এই কথাগুলো যে আপনি কথাগুলো বলছেন, আরেক কথাটা বলিনি। রফিকুল আমিন যখন মার্চ মাসে টাকা ফেরত দিব কিছু কিছু মানে ব্যক্তিরা দিয়ে, তখন থেকে কিন্তু আমরা আজকে চাঁপাইনবাবগঞ্জে বসবাসের অযোগ্য হচ্ছে, কারণ মান সম্মান ইজ্জতের আমার হানি হচ্ছে। আমরা পথে ঘাটে ধরে অপমান অপদস্থ করতেছে। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আপনি জানেন কি জানেন না, আমরা অনেক লাঞ্ছিত হচ্ছি। যখন আমরা বিগত কয়েকদিনে যখন আমাদের কোম্পানির প্রাক্তন যারা ডাইরেক্টর ছিল তাদের কথা শুনেছি, শুনে একটু অঝরে কেঁদেছি যে এই মানুষটার কত টাকা লাগে, রফিকুল আমিনের কত টাকা লাগে যে ওনার জীবন যাপন করতে। যে টাকা আমি মনে করবো, আমার কাছে একটা ধারণা আছে যে ডেস্টিনি 2000 লিমিটেড 4,500 বা 5,000 কোটি টাকা হয়তো আর্ন বা নিয়েছে, আমানত নিয়েছে। ডেস্টিনি রফিকুল আমিন জেলখানাতে যাওয়ার পরে যে লিপি আপা যে কথাটা বলেছে, জেলখানাতে যাওয়ার পরে যে টাকাটা উনি 12 সালের পর থেকে গ্রহণ করেছে তার থেকে ধরেন বেশি হবে। কেন আপনি কথাটা বললেন যে 18 সালে 6 লাখের মানে টাকার স্লিপ, তাহলে 24 সালে নাগাদ 25 সালে বের হয়েছে, তাহলে কত টাকা হতে পারে? ডেস্টিনি যে সিম্পেথিতে নিয়ে, যে সিম্পেথি অর্জন করার পরে আমরা গুরু গুরু বলছি, সিম্পেথি নিয়ে যে টাকাটা অর্জন করেছে জেলখানাতে, সেটা আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড থেকে আরো অনেক বেশি। চিন্তা করবেন। আর এই সাথে জড়িত ছিল সিরাজুল মনির, ইঞ্জিনিয়ার শহীদ হাসান, তারা ব্যাগ ধুয়ে টাকাতে কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, এই টাকাগুলো পাচার হয়েছে, বিদেশে হোক আর ইন্ডিয়াতে হোক। আর ওনার আমার কিছু তথ্য আছে, আমরা লেখালেখির মাধ্যমে দেখতেছি যে উনি কিন্তু বেশি দিন আর নাই। কেন? লিপি আপা কথা বলছে ভালো কথা, যে ওই বেশি দিন নাই। কেন বেশি দিন নাই? ওনার ওয়াইফ যখন বের হবে, রাজনীতি দল খুলেছে পিঠ বাঁচানোর জন্য, বের হওয়ার পরে অসুখ বা এই বলে আমার স্ত্রীকে চিকিৎসা করতে নিয়ে যাবে, এরকম ওনারা কিন্তু যা পরিকল্পনা নিয়েছে, তারা বেরে চলে যাবে। আমরা দেখেন ক্ষতিগ্রস্ত হবে কে? আমাদের ডিস্ট্রিবিউটরকে ক্ষতিগ্রস্ত করেছে সিরাজুল মনির, ইঞ্জিনিয়ার শহীদেরা, ওনারা কিন্তু অনেক টাকা, আমরা জানা যে কমিশন। ইভেন আমরা আরেকটা কথা বলি, আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটা আমাদের টিমেরই বিপ্লব অ্যাসোসিয়েটেড তারেক নাম, রহনপুর বাড়ি, গমস্তপুর রহনপুরে, উনি 10 থেকে 12 কোটি টাকা রফিকুল আমিনকে দিয়েছে, সেখানে কমিশন বাণিজ্য করেছে। সেখান থেকে আজকে কত বছর থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জে বসবাস করতে পারছে না। ইভেন কি আমাদের জাহাঙ্গীর ভাই ডিটুকে অ্যাসোসিয়েটের নামে কোটি কোটি টাকা নিয়ে গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে, যে টাকাটা সন্ধ্যার সময় যায়, কয়েকদিন থাকে, তারপরে চলে আসে। কোটি কোটি টাকা রফিকুল আমিনকে দিচ্ছে। ওই টাকাটা সিরাজুল মনিরের হাত দিয়ে বা ইঞ্জিনিয়ার শহীদের হাত দিয়ে কিন্তু কোথাও যেখানে কাজে দিতে বলেছে সেখানে দিয়েছে। এবং আপনাকে আরেকটা কথা বলবো যে রফিকুল আমিন যে আমাদের পিএইচডি কে অপমূল্যায়ন করতেছি বা এই মানে কয়েকটা পিএইচডি কে নাম ধরে ধরে কথা বলতেছে ওনাদের লেখালেখির মাধ্যমে, কিন্তু দেখেন আমি কিছু লেখালেখি করে আমার কিন্তু ফেসবুক আইডিটাকে কিছু সময়ের মধ্যে দেখবেন যে ডিঅ্যাক্টিভ করে দেয়, অনেক কিছু করে, কারণ এটা আমাদের সহ্য করতে পারে না। রফিকুল আমিন যে বিষয়গুলো তৈরি করেছে, যে 170টা কোম্পানি বসে বসে আমাকে প্রস্তাব দিয়েছিল যে 100 টাকাতে 1800 টাকা, সে রাকিব পিএইচডি, আমাদের চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি রাকিব ভাই, ওনাকে আমাকে পিএইচডি দিয়েছিল, জমশেদ ভাইকে দিয়েছিল। তো আমরা একটু বলছি যে কি করলো 100 টাকাতে 1800 টাকা বছরে। তো এই কথাটা শুনে আমি উপলব্ধি করছি, রফিকা পাই না, মোবাইল করে পাই না, যে আমাদের তো 2-3 বছর হয়ে গেল যে 100 টাকা দিয়েছিলাম, মানে আমাকে বুঝাইছে যে রফিকুল আমিনের জামিনের জন্য এটা দিতে হবে, এভাবে এভাবে এভাবে। আমি এটা বুঝি নাই, এখন ভুল বুঝতে পারছি যে রফিকুল আমিন কত ঠক, কত বাটপার। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্ব চিটারের নাম যদি হয় তাতে রফিকুল আমিন ফার্স্ট হবে। ওই যে দাবার ব্রেন না, উনি তো ক্যানাডা গেছে দাবা খেলতে, উনি তো ব্রেন নিয়ে গেছে, কিন্তু এখন আমরা দেখছি ডেস্টিনি সর্বোচ্চ বাটপার বা মিথ্যুক এটা রফিকুল আমিন, তার সাথে সিরাজুল মনির এবং ইঞ্জিনিয়ার শহীদ হাসান, তারাও আছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মনির ভাইকে। আমরা পরে আবার আসবো। আমরা এখন দীপু ভাইয়ের কাছে যাবো একটু। শামীম ভাই, দীপু শামীম ভাই জি একটু জি
একটু তো আমার একটা কথা মনে হয়েছে, আমি ডিটিকে অ্যাসোসিয়েট যারা ওনাদের উদ্দেশ্যে শুধু একটা প্রশ্ন ছুড়ে দিই, সেটা হচ্ছে যৌবনকালের রফিকুল আমিন যেখানে হাজার হাজার কোটি টাকা থাকার পরে ৪৫ লক্ষ মানুষের এই অন্ধবিশ্বাসের কারণে পরেও যেখানে একটা কোম্পানি উনি সাকসেসফুলি দাঁড় করাইতে পারে নাই, আজকে আমার আপনাদের মাধ্যমে প্রশ্ন আপনাদের কাছে যে একজন এত বড় সুযোগ সুবিধা পাওয়ার পরে ব্যর্থ মানুষ কিভাবে আবার আপনাদেরকে নতুন করে কি কোম্পানি দাঁড় করাবে, এটা একটা। আর ওনার এই একটা সূত্র আপনাদেরকে একটু বলি, আমার ভুলে গেছি, এটা ইঞ্জিনিয়ার সহিত এই জিনিসটা উনি ওনার টিমে মানে অ্যাপ্লাই করতেন। সেটা হলো একদিন ওনার সাথে আমি পার্সোনালি লাকসাম অফিসে ওনার সাথে বসলাম যে বস এই লিডারদের সাথে কিভাবে ডিলিংস করা যায়। উনি তখন আমাকে এমন একটা মানে অঙ্ক দিলেন, আপনি আশ্চর্য হবেন এই তথ্যটা জানার পরে। এবং ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের যারা পিএইচডি আছেন তারা জানেন, উনি প্রত্যেকটা পিএইচডি যখন পিএইচডি হতেন তখন এদের সাথে ইন্ডিভিজুয়ালি বসে এদেরকে মিনিমাম 10 লাখ টাকা ঋণগ্রস্ত করতে হবে এই প্ল্যান দিতেন। কেন এটা? সেটা হলো ওদেরকে বলতো যে দেখো তুমি যদি ঋণগ্রস্ত না থাকো তাহলে তুমি টিমের সাথে ওইভাবে কি যুক্ত থাকতে পারবে না, এভাবে তুমিও তোমার টিমকে কি লিডারদেরকে ঋণগ্রস্ত করতে হবে, অর্থাৎ ইনভেস্ট করাইতে অনেক বেশি বেশি করে। ঠিক রফিকুল আমিনও 2012 সালের পরে এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করলেন, যে সকল ডায়মন্ডদেরকে ম্যাক্সিমাম ডায়মন্ডদেরকে গাড়ি বিক্রি করাইলেন, উনি ওই গাড়ির টাকা নিলেন, যার যার কাছে যা ছিল তা নিলেন, অনুগত পিএইচডি থেকে নিলেন, এদেরকে সব শেষ করে এরপরে উনি রুট লেভেলে যে হাত দিলেন। তাহলে এত লম্বা পরিকল্পনা করে মানুষকে সর্বশান্ত করা মানুষ, একজন মানুষকে নিয়ে আমি মনে করি আমি সর্বশেষ আপনাকে এই বক্তব্যটা দিয়ে শেষ করতে চাই যে আপনারা রফিকুল আমিনকে নিয়ে আর কোনো সময় নষ্ট করার সময় নাই। যদি ডেস্টিনি চালাইতে চান, আমার কথা হচ্ছে বর্তমান ম্যানেজমেন্ট আপনারা সুপরিকল্পিতভাবে, আমরা যারা পিএইচডি যারা আছে কোম্পানির সাথে সবাই আছে অলমোস্ট, আমি সবাই জানি, কারণ ওখানে গুটি কয়েক মানুষ ওখানে আছে, আর বাকি সবগুলো কিন্তু গো ডায়মন্ডের ডিস্ট্রিবিউটর, ওরা কিন্তু নট এ ডেস্টিনির ডিস্ট্রিবিউটর। কিন্তু নবী ভাই তিনি তো সিইও হতে চান, এমডি হতে চান, এবং ওনার লোকেরা এটা নিয়ে মিছিল করতেছে, এটা নিয়ে পোস্ট দিচ্ছে, ওনাকে এমডি বানাতে হবে, ওনাকে সিইও বানাতে হবে, এটা না হলে তো হবে না। তাহলে এই বিষয়ে আপনি কি করবেন আপনার জায়গা থেকে? না না, এটা কি বলবো, আমরা আমাদের যেমন ধরেন আমি আপনাকে বলি, আমার 500 পয়েন্ট বাকি থাকা অবস্থায় উনি কিন্তু আমাকে পিএইচডি সেন্টারটা উপহার দেন নাই। আমি একদিন আমার এক অ্যাসোসিয়েট লিডারের সাথে বসে কথা বলছিলাম যে উনি নাকি জেলখানা থেকে বলছিল যে আমি বেরোয় আসতেছি, আসলে যে পিএইচডি গুলো আজকে গো ডায়মন্ডের সাথে হবে না, এদের সেন্টার খেয়ে ফেলবে। আমি তখন একটা কথা বলি, এটা অনলাইনে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি বলছিলাম যে আমার এই সেন্টারের মালিক রফিকুল আমিন, আমাকে এটা রফিকুল আমিন সেন্টার নয়, এই সেন্টার আমার নিজের রক্ত পানি করা সেন্টার, যেখানে আমাকে 500 পয়েন্টের এরকম বহু সাইকেল ভাঙছে, যেখানে আমাকে ভুল করে ফর্ম এন্ট্রি না করে আমার প্রচুর সাইকেলের টাকা, এখানে ম্যাক্সিমাম পিএইচডিরা জানেন যে কিভাবে এই একটা লিঙ্ক বেশ কম হওয়ার কারণে আমার লক্ষ লক্ষ পয়েন্ট কিন্তু আমার প্লাস বানাই ফালাই দিত, যেখানে আমরা কোনো কমিশন পাই নাই। অতএব উনি সিইও তো দূরের কথা, উনি ডেস্টিনির কে? কারণ উনি আইনে দণ্ডপ্রাপ্ত একজন আসামি, যে আসামি উনার ওই যে আপনি প্রথম কোন ভাই জানি না আপনি আলোচনা করছিলেন যে কোনো একজন অন্য কোম্পানিতে যুক্ত হওয়ার কারণে ওনার এই শেয়ারের টাকা যেখানে বাজেয়াপ্ত বা ফেরত দেওয়া হয়েছে, সেই একই অপরাধে রফিকুল আমিন কিন্তু উনি ডেস্টিনিতে অপরাধী হিসাবে গণ্য হয়েছেন। অতএব ওনার এই জাতীয় প্রমাণিত একজন অপরাধী, কোনোভাবে ডেস্টিনিতে চিউ তো দূরের কথা, ওনার কোনোভাবে শেয়ার হোল্ডারশিপ থাকার কোনো সুযোগ থাকে না। ওকে, থ্যাংক ইউ। আমরা মিরম ভাই কাছে যাব। মিরম ভাই কাছে আপনার কাছে আমি ওই পয়েন্টটা নিয়ে আসবো, তার আগে আমি দীপু ভাইয়ের কাছে যাই। আপনার কাছে ওই পয়েন্টটা নিয়ে আসবো। হ্যাঁ, ওই পয়েন্টটা নিয়ে আসবো। শর্ট টার্ম কথা বলি। একটা হলো রফিকুল আমিন যখন জেলে, সে সময় আমি দুইটা লোকের খুব বড় বিনিয়োগ জানি। একটা আমাদের গাজীপুরের 3rd লেভেলধারী গ্যাসের কন্ট্রাক্টর ছিলেন আমিনুল ইসলাম। হ্যাঁ, ওনাকে একদিন আমাদের গাজীপুরের আপাচিনে কলাপট্টি নামে একটা জায়গা আছে, ওখানে বসে চা খেতে খেতে তাকে বলছিলাম, আমিন স্যার জামিনের জন্য টাকা দরকার, পারলে একটু হেল্প করেন, আপনি তো কন্ট্রাক্টর মানুষ, রানিং তখন তার ব্যবসা চলতো। কাছে আপনি বলছেন, বস মানুষ বলছেন, আর রফিকুল আমিনের জন্য আমার একটা ভালোবাসা আছে, দিব না। তো 5-7 দিন পর তার সঙ্গে যখন দেখা হলো আবার কলাপট্টিতে, ওই চা খাইতে যাই, তখন আমিন ভাই বলছিলাম কিছু টাকা হেল্প করতে, তো দিলেন না।
আমি নিজে দিয়ে আসছি। আমি যাক আলহামদুলিল্লাহ, আপনি নিজে হাতে যেহেতু দিয়ে আসছেন ভালো। উনি বসে চ্যানেলের ডেস্কে যায় দিয়ে আসছে। কত দিচ্ছেন? 45। 45 কি? 45 লাখ টাকা। আমি মনে হচ্ছে ইত্রামি করতেছে। পরে দেখি কি উনি থার্ড লেভেল ধারী একজন ডিস্ট্রিবিউটর। এটা সর্ব আলোচিত কিন্তু ঘটনাটা। উনি বলছে আমি 45 দিয়ে আসছি। কিসের 45 দিচ্ছেন? 45 লাখ টাকা দিয়ে আসছি। তো এখানে মজার ব্যাপার হলো তার যে আপলাইন রাসেল, এটা লিলিয়াপা চিনেন, সে আপলাইন বলতেছে, তখন বলতো কমেন্ট ভাই এটা আমি ওরা মোটিভেশন দিয়ে পাঠিয়েছি আমার ডাউনলাইন, তো উনি ক্রেডিট নিত। হ্যাঁ, যাক ঠিক আছে, আপনার ডাউনলাইন আপনি পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, বাঁচলাম, ওটা আমার কোনো লাইবিলিটিস নাই। এখন এই টাকার কোনো হদিস পায় না। এখন আমার রাসেল ভাই ফোন দিয়ে কয় মিরন ভাই, আমিনুল ভাই তো যে আপনি কত কলাপট্টি বলছিলেন টাকা দিয়েছিলেন 45 লাখ, এটা কোনো খোঁজ খবর জানেন কিছু? না তো, এটা তো আমি বলি নাই, আপনি পাঠিয়েছিলেন, উনি ক্রেডিট নিতে চেয়েছিল। এটা হলো একটা তথ্য, এটা আমিন স্যার অস্বীকার করে। দ্বিতীয় একটা ব্যাপার আমার জানা নাই, বাট মানে টাকা লেনদেনটা জানি। গাজীপুরের পিএইচডি সাখাওয়াত হোসেন রনি, উনাদের পারিবারিক একটা মসজিদ করার কথা, চৌরাস্তাতে বাসা, ইসলামপুর, পারিবারিক একটা মসজিদ করার কথা। ওইখানে তাদের ক্যাশ টাকা ছিল 30 কিংবা 35 লাখ টাকা, 30 অথবা 35, আমার একজ্যাক্ট খেয়াল নাই। এই টাকাটা রফিকুল আমিন নিজে রনির কাছ থেকে ফোন দিয়ে যোগাযোগ করে টাকাটা নেয় এবং বলছিল আমি যখন মুক্ত হব, জামিন হব বা মুক্ত হব, তখন তোমার 35 লাখ না, আরো অনেক ব্যাপক খরচ করে আমি একটা মডেল মসজিদ করে দিব, আরো অনেক বেশি খরচ করে। তা আমার জানা মতে ওই রনি ভাই সেই টাকাটা অনেকদিন পর্যন্ত, আমি লাস্ট অব্দি জানি, উনি টাকাটা ফেরত পান নাই এবং উনি কিন্তু দেশের সাথে নাই। মানে ব্যাপারটা হচ্ছে উনি একটা মডেল মসজিদ করতে চাইছিলেন এবং করার আগে যে টাকাটা ছিল সেটা রফিকুল আমিন মোটিভেশন দিয়ে নিয়ে আসে এই জামিনের নাম বলে, ওই 30 লাখ বা 35 লাখ এমন ছিল। হ্যাঁ, মসজিদের টাকা হলো তাদের পারিবারিক টাকাই, মানে মসজিদ করবে, ঠিক আছে, নিয়ে আসছে এবং তাদেরকে বলে আসে। হ্যাঁ, তা আমি বলতে চাচ্ছি যে লোক মসজিদ গড়ার টাকাটা নিয়ে এসে দেয় না এবং আদৌ সেই টাকাটা দিয়েছে কিনা, এটা এই ভিডিওর মাধ্যমে বা এই প্রচারের মাধ্যমে রফিকুল আমিন সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি কি সাখাওয়াত হোসেন রনি টাকাটা ফেরত দিয়েছেন কিনা? অথবা রনি ভাইয়ের কাছে প্রশ্ন, রনি ভাই আপনি কি টাকাটা ফেরত পাইছেন কিনা? এটা হলো প্রশ্ন। আমিনুল ভাইয়ের কাছে প্রশ্ন, ফেরত পাইছে কিনা, এটা একটা জিনিস। আর দ্বিতীয় যে উনি কিন্তু যে ব্যক্তি টাকা কালেকশন, মসজিদের টাকা কালেকশন এভাবে কালেকশন করতে পারে, আর অন্য কোনো কালেকশন তার জন্য খুব একটা কঠিন কিছু না। মনির ভাই একটা কথা বলছে যে উনি যখন 70,000 টাকা দিল, দিয়ে বললো যে আমার নানা বলছিল যে টাকাটা না গুনে, এটা স্বাভাবিক, এটা আমরা অনেকেই জানি, যে টাকা গোনে সে দেওয়ার ইচ্ছাই গোনে, আর যে গোন না সে চিন্তা করে যা ইচ্ছে তাই লাভ, পকেটে ভর, যা ইচ্ছে তাই লাভ, উনি কিন্তু গোনে না, ঠিক আছে। এখন আমার কথা হলো কি, উনি শালম ভাইকে চিনে বা তার ডাউনলাইন আমি জানতাম না। শালম ভাই কিন্তু আমি কিন্তু তার মানে মানে খুব আদরের একটা ছোট ভাই, আমি শালম ভাইয়ের খুবই আদরের, এবং প্রায় সময় তার সঙ্গে আমার এখন মেসেঞ্জার কথা হয় কম বেশি, ঠিক আছে। আমি জানি যে এই ডায়মন্ড বা যারা টাকা পয়সা রফিকুল আমিন যারা সর্বসাধ্য হয়েছে, টাকা দেওয়া শেষ, রিলেশন শেষ, টাকা দেওয়া শেষ, রিলেশন শেষ। একমাত্র এই ইঞ্জিনিয়ার টোকাই শহীদ আর হলো এই মাস মনির, মানে সেই মাসমনির বলে, জানি না ওনার মাসমনির কেন বলে, এই মাসমনির সিরাজমনির, ঠিক আছে, এই দুই মনির মানে সিরাজমনির আর হলো কি বলে শহীদ, দুজনে তারা খালি টাকা দেয় রফিকুল আমিন রে, এই জন্য তারা এখন পর্যন্ত লেগে আছে। আমি এই প্রোগ্রামের মাধ্যমে ইঞ্জিনিয়ার শহীদুল ভাইকে বলতেছি, মনির ভাই, দুজনকে শ্রদ্ধা রেখে বলতেছি, আপনারা একটু টাকা দেওয়া বন্ধ করেন রফিকুল আমিন রে, আপনারা দুজন টাকা দেওয়া বন্ধ করেন, কমিশন দেওয়া বন্ধ করেন, তারপর দেখেন আপনার তার ভালোবাসার কাতারে থাকেন কিনা। অর্থাৎ তাকে যারা টাকা দেওয়া শেষ, তাদের সঙ্গে রিলেশন শেষ। উনি কিন্তু সেই ক্যাটাগরির লোক, কিন্তু পিস, রফিকুল আমিন ওয়ান অফ দ্য পিস ইন দ্য ওয়ার্ল্ড, চিটার দি পিস, এটা খুব খেয়াল করে রাখতে হবে, ঠিক আছে। ওকে, কথা বলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে এইভাবে কথা বলতে গেলে মানে এত কিছু বেরোবে, চিন্তা মানে বলার অপেক্ষা রাখে না। আমি বাদুর হয়ে আসতেছি, আমি আসতেছি একটু পরে। আমি একটু দীপু ভাই কাছে যাই। দীপু ভাই, আপনি আমি যতটুকু আপনাকে দেখি বা মনে করি আর কি, আপনি যথেষ্ট চিন্তাশীল মানুষ এবং যথেষ্ট জ্ঞানী মানুষ, অনেক কিছু ভাবেন, অনেক কিছু রিসার্চ করেন আপনি, আমার কাছে মনে হয়। আমি আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে মানে তাদেরকে একটু ইশারা করে বলবো যে ভাই, মিলন ভাই যেভাবে কথা বলে, মিলন ভাইয়ের সাথে কথা বলতে বসলে যেটা হয়, আমি ওনার কথা শুধু শুনতে ইচ্ছা করে, ঠিক আছে। এবং ওই যে ইয়া ভাই, ওই যে মনির ভাইও কিন্তু যথেষ্ট মানে সুন্দর বলতে কি আসলে কি, বাস্তব সবসময় কিন্তু সত্য, বাস্তবতা সবসময় সত্য। আমি এই জায়গাটাই আমি একটা জিনিস বলি, আমার এক ডিস্ট্রিবিউটর যখন ডেস্টিনি 2000 লিমিটেডের এই যে 14 সালের দিকের কথা, এটা আমার এক ডিস্ট্রিবিউটর, উনি আমাকে একদিন বলেছে, ভাই এরকম আমি রফিকুল আমিন স্যারের সাথে দেখা করে একটা জিনিস তার কাছ থেকে পাইছি, সেটা হচ্ছে
যে আমরা আমাদের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের টাকা আমরা আবার নতুন করে বিনিয়োগ করতে পারবো। তো বললাম কিভাবে ভাই করতে পারবো এটা? তো তখন উনি আমাকে এই যে D2K অ্যাসোসিয়েটেড যে প্ল্যানটা, এটা ওনারা আমাকে বললো যে এরকম কোম্পানি ডেস্টিনি আর রানিং হবে না, ডেস্টিনি চালু হবে না, কারণ ওই যে মামলা হামলা আছে, এটার কারণে মামলা ঝামেলা আছে, চালু হবে না। তো তাহলে হচ্ছে D2K অ্যাসোসিয়েট নামে একটা কোম্পানি হয়েছে, এই কোম্পানিতে আমরা বিনিয়োগ করব এবং এই কোম্পানির মাধ্যমে আমরা এখান থেকে আরো ভালো আর বেটার একটা অপরচুনিটি পাবো। তো তাহলে বললো যে তাহলে আমাদের এই যে বিনিয়োগকারী যাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে আসি, গাছের প্ল্যান দেখে টাকা নিয়ে আসি, শেয়ারের প্ল্যান, বলতেছে এটার একটা সলিউশন আছে। এটা কি? এটা হচ্ছে এই মানি রিসিট গুলো আমরা ফেরত দেবো, অর্থাৎ সেলস রিটার্ন দেবো। ধরেন আপনার কাছে 20,000 টাকার ট্রি প্লান্টেশনের প্যাকেজ আছে, আপনি 20,000 টাকার মানি রিসিট সিলিন্ডার করবেন, সাথে আপনি আরো 20,000 টাকা ক্যাশ দেবেন। তার মানে হচ্ছে আপনার নামে 40,000 টাকার মানি রিসিট জেনারেট হবে, অর্থাৎ আপনি 40,000 টাকার বিনিয়োগ D2K অ্যাসোসিয়েটেড 40,000 টাকার মানি রিসিট পাবেন, আর 20,000 টাকা ক্যাশ দিতে হবে, 20,000 টাকা হচ্ছে আপনাকে মানি রিসিট দিতে হবে। তাহলে এভাবে করে আমার এই ডিস্ট্রিবিউটর বললো যে ভাই আমি প্রায় 7 থেকে 7.5 লাখ টাকার মতো আমি ফেরত দিচ্ছি মানুষকে, এবং এই শেয়ার গুলো আমি আমার নামে অ্যাডজাস্ট করছি। আমি তাহলে খাইছে ধরা। এটা কোনোদিনও সম্ভব না, কারণ হচ্ছে যেখানে আমি আরেকটা কোম্পানিতে বিনিয়োগ করছি, কারণ সেই কোম্পানিতে এখনো ওপেন হয় নাই, সেই কোম্পানি এখনো বন্ধ, পাশাপাশি আবার এই মানি রিসিট ফেরত দিয়ে আমি আবার নতুন করে আরেকটা ইনভেস্টমেন্টের মধ্যে ঢুকতেছি। এটা সম্পূর্ণ প্রতারণার একটা নতুন কৌশল। তো আমি বলছি যে দেখেন ভাই, আপনি করেন, আমার একটা উদ্দেশ্য, আপনি প্রতারিত হলে কিন্তু এর দায়ভার আমি নেব না, যেহেতু আপনি আমার টিমের ডিস্ট্রিবিউটর। ফলে আমি কিন্তু এই সমস্ত মানে এগুলো অফার আসছে, আমি ভাই 2012 পর থেকে ডেস্টিনি 2000 লিমিটেড এর মূল কোম্পানি, যেহেতু আমি মানুষের কাছ থেকে বিনিয়োগ নিয়ে আসছি, আমি ট্রেনিং এর সাথে সম্পৃক্ত ছিলাম, আমি সেমিনার করাইছি, সেন্ট্রাল PhD ডেস্টিনি DSTC এর আমি ট্রেনার ছিলাম। আমি কিন্তু অনেক মানুষকে বুঝাইছি যে আপনি ডেস্টিনির মাধ্যমে আপনার ক্যারিয়ার কি করতে পারবেন, আপনি ভবিষ্যতে কি হবেন। সেই লোক তো আর অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবে না, কারণ আমার কমিটমেন্টের সাথে আমি তখন নিজেই আটকে যাব। তো এই বিষয়গুলো হচ্ছে যে তার ব্যাপারে আমার ব্যক্তিগত ব্যাপারটা আমি আপনাকে ব্যাখ্যা দিতে পারবো না। একটা জিনিস হচ্ছে প্রফেশনাল যে বিষয়টা আছে, সেই বিষয়টা নিয়ে আমি আপনাকে বলবো যে উনি কেন এটা প্রফেশনালিজম ওনার ভিতরে ডেভেলপ হয়েছে। দেখেন, উনি যখন ডেস্টিনিতে শেয়ার বাড়াইলো, অর্থাৎ 2000 সালে ডেস্টিনি চালু হওয়ার পরে পরবর্তীতে যখন শেয়ার বিক্রি হলো, অর্থাৎ 49 জন শেয়ার হোল্ডার কিন্তু তার সাথে সম্পৃক্ত হয়েছে। আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, এই 49 জন শেয়ার হোল্ডার কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আমাদের যে 5 জন ফাউন্ডার ডাইরেক্টর, তাদের বাহিরে যারা শেয়ার কিনছে, সেখানে কিন্তু খুব একেবারে কোম্পানি বুঝে বা ব্যবসায়িক ম্যাটার গুলো বুঝে বা তারা সফল অন্যান্য জায়গায় সফল হয়েছে, সেরকম কিন্তু কোনো শেয়ার হোল্ডারদেরকে উনি নেন নাই। মানে উনি যাদেরকে নিছেন সেই শেয়ার হোল্ডারদের মধ্যে আপনি ম্যাক্সিমাম লোককেই পাবেন যারা শুধুমাত্র ডেস্টিনিতে AGM এর সময় যাইতেন এবং টাকা বা ডিভিডেন্ড কিন্তু তারা নিয়ে আবার তাদের বাসায় চলে আসতেন, এবং সেখান থেকে তাদেরকে বলা হয়েছে যে আপনাদের এত কিছু বলার বা আপনার কাছে এত কিছু দেখার দরকার নাই, আপনারা কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে যে সুবিধা পাওয়ার দরকার সেটা আপনারা নিয়ে আপনাদের মতো করে চলে যান। তার মানে কি হচ্ছে দেখেন, উনি এককভাবে একচেটিয়া ভাবে কিন্তু কোম্পানিটাকে অপারেশন করছেন, পাশাপাশি যারা তার বিরুদ্ধে আসছেন, যারা তাকে প্রতিবাদ করছেন, তারাই কিন্তু তার শত্রু হয়ে গেছেন। এটা শেয়ার হোল্ডার থেকে শুরু করে, সেটা ডাইরেক্টর থেকে শুরু করে ইভেন ক্রাউন, ডায়মন্ড, এবং যারা যে কিছুক্ষণ আগে মিলন ভাই বললেন যে প্রোডাক্টের যে দাম নিয়ে যখন ডিস্ট্রিবিউটর লেভেলে, মানে ক্রাউন ম্যাগাজাত কিন্তু আমাদের সবার বড় ভাই ডেস্টিনি 2000 লিমিটেডের, সে তার মতো জায়গা থেকে যদি ডেস্টিনির প্রোডাক্ট নিয়ে কোনো কারেকশন থাকার হয়ে থাকে, কারণ সে তো সবার লিডার, সে টপে ছিল, সেখানে কিন্তু কারেকশন হওয়ার কথা, অথচ সেইটা কিন্তু রফিকুল আমিন সাহেব নেন নাই। এরকম অনেক ঘটনা আছে। আপনি যদি এখন এই যে আমি বর্তমানে যেহেতু সময় কম, আমি সবগুলো অ্যান্সার দিয়ে একটু অল্প অল্প করে দিতে চাই। সেটা হচ্ছে ধরেন রফিকুল আমিন সাহেব MD হিসেবে বা CEO হিসেবে আসার তার এত কেন ডিসপারেটনেস, এর একমাত্র কারণ হচ্ছে উনি মানুষকে বলছে যে তোমরা D2K অ্যাসোসিয়েট আর ডেস্টিনি 2000 লিমিটেডের মাল্টিপারপাসের সম্পত্তি আছে, এইগুলো দিয়ে আমরা কি করব, তোমাদের টাকা রিটার্ন দেবো। কিন্তু আমার সাধারণ ভাইরা কিন্তু জানে না যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ হচ্ছে একটা ভিন্ন প্রতিষ্ঠান, আর D2K অ্যাসোসিয়েট হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান। এখানে দুইটাই কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাই লিমিটেড কোম্পানির প্রত্যেকটা আলাদা আলাদা কি হয়, প্রত্যেকটা আলাদা আলাদা অডিট হয়, প্রত্যেকটা আলাদা আলাদা ম্যানেজমেন্ট থাকে। এক কোম্পানি আরেক কোম্পানির জন্য হয়তো লোন নিতে পারবে, কিন্তু এক কোম্পানি আরেক কোম্পানির দায় বা সম্পত্তি কিন্তু ওন করে না। তো সেই ধারাবাহিকতায় ডেস্টিনি 2000 লিমিটেড কখনোই কোনো অবস্থাতেই D2K অ্যাসোসিয়েটের লাইবিলিটি বহন করে না,
আইনত করে না এবং এটা কোনোভাবেই করে না, এটা করার কোনো সুযোগই নাই। তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড D2K অ্যাসোসিয়েট হচ্ছে টোটাল আলাদা কোম্পানি। আমি এখানে আরেকটা জিনিস বলবো, একটা কোম্পানি যখন ফরমেশন হয় জয়েন্ট স্টক রেজিস্ট্রেশন থেকে, তখন কিন্তু তার প্রতি বছর একটা অডিট জমা দিতে হয়। এই 170টা কোম্পানি আপনি খোঁজ নিয়ে দেখেন কয়টা কোম্পানির এজিএম হয়েছে, কয়টা কোম্পানির অডিট রিপোর্ট প্রতি বছর আপনাকে আরজিসিতে জমা হয়েছে। তার মানে কি হচ্ছে, এগুলো হচ্ছে নাম সর্বস্ব কোম্পানি করছে উনি। এবং এই নাম সর্বস্ব কোম্পানির যে মূলধনগুলো ছিল, অর্থাৎ ধরেন যদি তার পেইড আপ ক্যাপিটাল থাকে এখানে যদি আপনার কি বলে এটাকে যে ক্যাপিটাল গুলো এখানে তারা পাইছে, সেইগুলোই কিন্তু তারা শেয়ার আকারে মার্কেটে ছাড়ছে। এখন সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ী যারা ব্যবসায়ী হতে চায়, সে তো জানছে যে রফিকুল আমিন সাহেব মানে কি বলে তুলি দিয়ে ডায়মন্ড বানাই ফেলছে, সে ডায়মন্ড বানাইছে, সে ক্রাউন বানাইছে, সে সবকিছু বানাইছে। তাহলে আমাকে যদি ব্যবসায়ী হিসেবে বানাইতে সে যদি আমার কাছে 10 লাখ কেন 50 লাখ টাকা চাইলেও তো আমি তাকে দিয়ে দেবো, কারণ আমি ডায়মন্ড। একটা ডায়মন্ড মানে কি, একটা ডায়মন্ড মানে অনেক কিছু। তা ডেস্টিনি ডায়মন্ড যদি কোটি টাকার একটা সম্পত্তি হয়, তাহলে তাকে 20 লাখ টাকা দিতে আমার সমস্যা কোথায়? তো এই হলো মোটিভেশনের মাধ্যমে সে মানুষের কাছ থেকে এই প্রতারণার ফাঁদ তৈরি করে মানুষকে সর্বশান্ত করছে। আর সেকেন্ড হচ্ছে, এখন এই মুহূর্তে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা বোর্ড পরিচালক আছেন, আপনি জানেন যে হাইকোর্ট থেকে 6 জন আছে, 6 জন ছিলেন, তার ভিতরে অলরেডি 3 জন কিন্তু এখান থেকে তারা মানে ইস্তফা দিয়ে চলে গেছেন, কারণ তারা ভদ্রলোক ছিলেন। তারা জানে যে এই রফিকুল আমিন সাহেবের খপ্পরে পড়লে তারাও কিন্তু বিতর্কিত হবেন। সেই যে এখানে আমাদের যে যারা ছিলেন, ঠিক আছে, যে জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী সাহেব, এরা কিন্তু ডেস্টিনিতে আসার কিছুদিন পরে কিন্তু তারা চলে গেছেন, কারণ তারা রফিকুল আমিনের এই চিটারি বাটপাড়ির কিন্তু বিষয়গুলো তারা বুঝতে পারছিলেন, কারণ সে নিজেই কোম্পানিটাকে কি টেক ওভার করতে চাচ্ছে না। এবং পরবর্তীতে আমরা দেখি যতবারই কোম্পানি চালু করার জন্য যে উদ্যোগ নিতে আসছে বা যারা উদ্যোগ নিয়েছেন, সাথে সাথে সেখানে কি করতে হয়েছে, পরিচালকদেরকে তাই সে একটা আলাদা করে ফেলছে। বর্তমানে যদি আপনি দেখেন, যখন এই বোর্ডটা রিফর্ম হয়, অর্থাৎ 2022 সালে যখন এই যে তলবি সভার মাধ্যমে বোর্ড হয়, সেই বোর্ডে কিন্তু প্রথমে কিন্তু এই যে সিরাজুল মনির ছিলেন না, প্রথমে এই আপনার কি কারা ছিলেন না, এই যে হোসনে আরা ইসলাম ছিলেন না, এবার হচ্ছে এই যে সিরাজুল মনির ছিলেন না, এই যে ইব্রাহিম খলিল, এরা কিন্তু ছিলেন না। এরা কিন্তু পরবর্তীতে রফিকুল আমিন সাহেবের প্রেসক্রিপশনের মাধ্যমে ঢুকছে। তাহলে কি হলো দেখেন, এখানে উনি একটা মানে লোক, এক ধরনের এক শ্রেণীর লোক কিন্তু উনি সবসময় পৃষ্ঠপোষক করছে, যাতে এই ডেস্টিনি 2000 লিমিটেড রান না করতে পারে। কারণ সিরাজুল মনির এবং ইঞ্জিনিয়ার শহীদ এরা কিন্তু তারই সিভিল সালার মানে তারই কিন্তু সেনাপতি। এখন তার সেনাপতি কি করছে, তার সেনাপতি যখন ডেস্টিনি শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে আসছে, সাথে সাথে তাদের যত ধরনের অপকর্ম আছে এটা না, এই কোম্পানি চালু না করার সবগুলি তারা করছে। এখানে ওই যে আপা বলছে যে আমি জানি এটা, যে সিরাজুল মনির নিজে কোম্পানি এই আপনার উইন্ড আপ করার জন্য অ্যাপ্লিকেশন করছে, এবং সেটা নিয়ে গত মিটিংও আমরা তার সাথে সে অস্বীকার করতেছে, কিন্তু সেখানে প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে যে ডেস্টিনি 2000 লিমিটেড বন্ধ করার জন্য রফিকুল আমিন সাহেবের অনুমতি নিয়ে সে এই কাজগুলো করছে। কারণ কি, বোর্ডের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন করা মানে কি, বোর্ডের বিরুদ্ধে আপনি যখন অনাস্থা আনবেন, তখন কিন্তু আপনি কোম্পানি চলুক এটা আপনি চান না, এটাই তো বিষয়। এবং সেখানে আজ অবধি পর্যন্ত যখন রফিকুল আমিন সাহেব বের হলেন, এখনো পর্যন্ত তার কবজায়, তার মনে করেন জিম্মায় অন্তত 4 থেকে 5 থেকে 6 জন বোর্ড অফ ডিরেক্টর আছেন, যারা এখন না পারতেছেন মানে কি করতে, গিলতে না পারতেছেন উগরাইতে। এই অবস্থায় আমরা এই বর্তমান বোর্ডের ভিতরে 4-5 জন ডাইরেক্টর আছেন, যারা রফিকুল আমিনকে এমন ভাবে গিলে খেয়েছেন যে এখন তাদেরকে তারা ছাইটা দিয়েও আসতে পারতেছে না, বা তাকে এখন তারা নিতেও পারতেছে না। তো ফলে কি হচ্ছে, আমাদের কোম্পানিটাকে চালু করার জন্য আপনার এই 5 থেকে 6 জন বোর্ড ডিরেক্টররা এখন আমার মনে হয় যে তারা আমাদের সাথে টোটালি একটা বেইমানির মানে একটা অবস্থায় আছেন। যদি ডেস্টিনিতে আমরা আবার ঘুরে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, আমাদেরকে নতুন করে বোর্ড রিফর্ম করতে হবে। আমি এটা বলবো যে আমরা যারা আছি, আমরা নতুন করে বোর্ড রিফর্ম করে ডেস্টিনিতে চালু করার জন্য ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ রফিকুল আমিন সাহেব যদি আবার আসেন, আবার সেই স্বেচ্ছাচারিতা, আবার সেই ওনার একনায়কতন্ত্র, আবার সেই ওনার দুর্নীতি যাতে প্রকাশ না পায়, সেই জিনিসগুলোকে টুইস্ট করা। এবং এখানে একটা জিনিস বলি, উনি কিন্তু একটা প্রস্তাব দিয়েছে যে এখানে কারা কারা আসবে। উনি বলছে যে আমি এই ডেস্টিনিতে আসবো না, কিন্তু আমার কিছু লোক এখানে নিয়োগ দিতে হবে, যেমন অডিট মাহবুব আমরা সবাই চিনি। এই লোক কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের সেই ওই সময় যখন ডেস্টিনি রানিং ছিল, তখন কিন্তু উনি আমাদের এই কোম্পানিতে ছিল। কর্মকার বাবু উনি কিন্তু ডেস্টিনির ফাইন্যান্স কন্ট্রোলার ছিল, চিফ ফাইন্যান্স কন্ট্রোলার। তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড যখন এই বিভিন্ন মানে
পচা পচা কোম্পানি কিনছে, বিভিন্ন টাকা বিভিন্ন কোম্পানিতে গেছে, তখন কিন্তু উনি কন্ট্রোলার হিসেবে কাজ করছে। তাহলে আজকেও যদি আবার সে 2025 সালে এসে ওনাকে ডেস্টিনির চিফ কন্ট্রোলার হিসেবে, চিফ ফাইন্যান্স হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে কি আমাদের সেই বোর্ডের যে, আমাদের যে হাইকোর্টের যে রায় যে আপনাকে অডিট করে প্রকৃত দোষীকে আপনাকে কি করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে, সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না। আমাদের বোর্ডের 173-এর যে 173/22-এর যে রায় আছে, সেখানে তো স্পষ্ট বলা আছে যে আপনার দোষী যারা আছে, যারা কনভিক্টেড, যারা অপরাধ করছে, যারা দুর্নীতি করছে, তাদেরকে আপনাকে বিচারের আওতায় আনতে হবে, তাদের শেয়ার বাজেয়াপ্ত করে, তাদের শেয়ার বিক্রি করে মানুষের টাকা ফেরত দিতে হবে। তাহলে আপনি কি করে এটা আপনি নিশ্চিত হবেন যে রফিকুল আমিন সাহেব আবার ডেস্টিনিতে এসে সেই নিজের বিচার কি কেউ নিজে কখনো করতে পারে? কখনো এটা সম্ভব? ফলে আমি মনে করি যদি উনি সত্যিকার অর্থে একজন নিজেকে একজন একজন লিডার দাবি করে, তাহলে ওনার উচিত হবে, আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই যে আপনি নিরপেক্ষভাবে ডেস্টিনি পরিচালনা করার একটা বোর্ড তৈরি করার সহযোগিতা করেন। যদি আপনি সহযোগিতা করতে চান, নিরপেক্ষ বোর্ড তৈরি করে এই বোর্ড পরিচালনা করবে, এবং আপনার যদি অপরাধ স্বীকার করার মতো সৎসাহস থাকে, আপনি আপনার অপরাধ স্বীকার করে নেন, আপনি স্বীকার করে নেন। আমরা আপনাকে প্রয়োজন হলে আবার সোনার উপর পানিতে ধুয়ে আপনাকে আমরা আবার আমাদের গুরু হিসেবে গ্রহণ করব, কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশ ছিল একটা ভাইরালের দেশ গত 16 বছর, বা গুজবের দেশ, অথবা একটা ঘটনা ধামাচাপা দিতে আরেকটা ঘটনা উৎপত্তি, এরকম একটা ঘটনা কিন্তু আমাদের চলতো গত 16 বছরে। একটা বড় কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনাকে ধামাচাপা দিতে আরেকটা ঘটনা ঘটতেছে। এটা সম্ভবত শুরু হয়েছিল সেই এক্সপেক্টাম বিল্ডিং থেকে শুরু হয়েছিল, সাভারের ওইখানে শুরু হয় এই জাতীয় ঘটনা। তো আপনাদের এই যে আপনারা যেমন সবাই শিক্ষিত, আমরা শিক্ষিত, আমরা যে আইনের কথা বলতেছেন, যে আইনের রুলস এর কথা বলছেন, প্রত্যেকটা জিনিস আমরা জানি। আচ্ছা, এটা কি রফিকুল আমিন জানে না যে উনি সিইও হইতে পারবে কি পারবে না? ওটা জানে না? আমরা জানি যে আইনের নিয়মে উনি পারতেছে না, তাহলে কি রফিকুল আমিন জানে না? জানে। আপনি কেন বোঝেন না? এটা হলো তার একটা ঢিল। এই ঢিলটা সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, এবং এটা নিয়ে আমরা গসিপ করি, এটা নিয়ে লেখালেখি করি, এটা নিয়ে আমরা ভাইরাল করি, এটা নিয়ে ব্যস্ত হয়ে যাই। 2 দিন পর উনি আবার আরেকটা দেবে ঢিল, আবার আমরা ওটা নিয়ে ব্যস্ত। অর্থাৎ উনি এটা করে ঢিল দেয়। গত সরকারের মতো উনি এক একটা ঘটনার জন্ম দেয়, দিয়ে ঢিল মারে। আমরা এটা টকশো করবো, আমরা লেখালেখি করবো, আমরা গালিগালাজ করবো, এটা ব্যস্ত থাকবো। রফিকুল আমিন মজা দেখে, এগুলো হলো মজা দেখে, এগুলো কিছুই না। উনার এই পদের কোনো লোভ নাই, বিলিভ ইট অর নট, উনার এই পদে কোনো লোভ নাই। উনি আমাদেরকে থামায় রাখার জন্য এক একটা সময় একটা তরিকা ছাড়ে, এটা হলো তার তরিকা। হ্যাঁ, উনি কিন্তু মারাত্মক মানে হিসাবই লোক, কোন তরিকা কোনটা ছাড়লে কি হয় জানে। হ্যাঁ, আমি আসছি মনি ভাই কাছে, আমি আসছি। আমি একটা কথা বলি, মিরুম ভাইটা একটু উত্তর দিবেন। সেটা হচ্ছে, এই উনি জেলখানা থেকে বের হওয়ার পর, এই যে 26শে মার্চ বা তারও একটু পরে যে সমস্ত কিছু অডিও ক্লিপ ভাইরাল হলো, মানে ওনার যে সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা আমরা শুনলাম, বা ওনার যে মেজাজটা আমরা শুনলাম, তো এটা হঠাৎ করে এসে এটা কিন্তু এখন এটা মোড় নিছে। কিন্তু মানে এটা এখন ওনার টেকনিকটা চেঞ্জ হয়ে গেছে। এখন উনি একটা বক্তব্যে বলছে, শুনছি আমি, যে ওনার ডিস্ট্রিবিউটররা যত গালি দিক ওনার কোনো সমস্যা নাই, গালি দিলেও কোনো সমস্যা নাই, এটা ওনার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে। এবং ইদানিং গতকাল একটা মিটিং করছে অনেক পিএইচডি থেকে নিয়ে, সেখানে আপনারা মনে হয় দীপু ভাই ছিল মনে হয় সেখানে। তো সেখানেও অনেক আপোষের কথাবার্তা গুলা বলা হচ্ছে, সুন্দর সুন্দর কথাবার্তা গুলা বলা হচ্ছে। যদিও সেখানে আমাদের D2K ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রামটাকে একটু ইনসাল্ট করছে উনি, যে এটা কেউ দেখে না, এইটাই এভাবে বলছে, বা আমাকে উনি চিনেন না, বা কেউ আমাকে চিনেও না। অথচ ডেস্টিনি যখন ডিএসটিসির সকল ট্রেনাররা যখন চলে যায়, তখনই কিন্তু আমি ডিএসটিসির হালটা ধরছিলাম। তো উনি নিজেই আমাকে নিয়োগ দিছিল, যাও উনি এখন আমাকে ভুলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে টেকনিকটা উনি অ্যাপ্লাই করছেন, প্রথমে খুব এক্সাইটিং ছিলেন, এটা যখন প্রকাশ হয়ে গেল, আবার উনি এখন একদম নমনীয় হয়ে গেলেন। উনি সবকিছুকে রিসিভ করছেন, এবং অনেকে মনে করতেছেন যে উনি আমাদের কথাটা মেনে নিয়ে কোম্পানিটা উনি চালু করে দিবেন, অনেক ভালো কিছু করবেন। আসলে কি এটা সত্যি, বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে? রফিকুল আমিন যদি মানুষকে অভিনয় শিল্পী যদি হতো, তাহলে বুঝতে পারবেন যে ওই অভিনয় শিল্পী রাজনীতিতে গেছে, এটা অভিনয় আছে। কারণ 2013 সালে যখন জামিনে স্থগিত করে, তখন ওনার উদ্দেশ্যটা তো সবাই জেনে নিয়েছে। বিশেষ করে ওনার যাকে তৈরি করেছে, ওনার মানে সিনিয়র, মানে ছেলে তুল্য,
তিনিও বুঝেছে। বিষয়টা হচ্ছে কি, 13 সালে যখন উনি জামিনের নেননি, তখনকার পর থেকে দেখেছি যে সিরাজুল মুনিরকে নিয়েই উনি কিন্তু সবকিছু করতো। নিবেন, দেখেন আমরা 18 সালে কোম্পানিটা ব্যাক করবে, আরেকটু পূর্বে দেখি 2013 সালের পরে যখন সিরাজুল মুনির চাঁপাইনবাবগঞ্জে সকল পিএইচডি কে নিয়ে বসলো, সকল পিএইচডি কে নিয়ে বসেছে, আমার কাছে ছবি আছে আমার এক ফোনে। তো ওই জায়গাতে আমার মনে আছে সকাল সকাল আসছিল আমাদের জমশেদ আলী বেকারিতে গেছিল, ওইখানে কিন্তু মিটিংটা হয় পিএইচডি কে এক্সিডি করে নিয়ে। তো উনি বলছে যে ডিটুকে অ্যাসোসিয়েট নিয়ে কাজ করতে হবে, ডেস্টিনির সেটআপটা ডিটুকে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? উনি কিন্তু জামিনের পর কথা যে জামিন হবে, এই যে কথাগুলো ভাসছিল, জামিনটা নেয়নি তারপর থেকে এই কথাটা। কিন্তু সিরাজুল মুনিরকে যখন ওই কথাটা আমাকে বললো, তখন আমরা বলেছি ওনাকে ওই কথাটা হচ্ছে শেষ কথা, যে আপনি ডেস্টিনির ব্যাপারে আসবেন, আর না হলে অন্য কোনো ব্যাপারে আসবেন না। ওনাকে কিন্তু এখন পর্যন্ত ওনাকে কোনো আশ্রয় দেওয়া হয় না চাঁপাইনবাবগঞ্জে, ওনার অনেক বড় টিম। দেন ইভেন কি আমাদের 18 সালে যারা আমাদের সিরাজুল মুনির যখন বাধা দিল কোম্পানিকে ভ্যাকেট করার, মানে কোম্পানিকে স্থগিত করার জন্য, বাংলাদেশ ব্যাংকের আওতায় দিয়ে দেওয়ার জন্য, এটা হচ্ছে রফিকুল আমিনের চালে। কারণ রফিকুল আমিনের চিন্তা ছিল যেভাবে করো এইভাবে করো, টাকার তো অভাব নাই। উনি রঙ্গমঞ্চ নিয়ে যতগুলো মিডিয়া কাভারেজ করছে, মিডিয়া যেমন আমি সেদিনকে প্রশ্নটা করছিলাম, উনি যে আমাদের অনলাইনে উত্তর দিছিল, ওখানে অনেক প্রশ্ন করেছি আমি, কিন্তু আমার অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ, ওনার নিচে প্লাটিনাম কয়েকজন আছে, উনি কিন্তু পলাশ পদ্মপুরম সিনেমা যে করেছিল ডাইরেক্টর পলাশ, উনি কিন্তু বলছে মামা রফিকুল আমিনের প্রতি আপনার এত রাগ কেনে, এত ক্ষোভ কেনে, কথাটা বুঝেন। কিন্তু আমি বলছি যে মামা, রফিকুল আমিনের সকল ডিটেলস আমি যতটুকু জানি, আমি নিজের চোখে এবং নিজের কানে শুনে এবং নিজের উপলব্ধি করে দেখেছি যে রফিকুল আমিন একবার সর্বোচ্চ চিটার, কথা বুঝেছেন? সিরাজুল মুনিরকে দিয়ে যখন কোম্পানিটাকে ভ্যাকেট করে, তখন আমি কিন্তু ওইখানে ছিলাম শুনানিতে। শুনানির পরে আমরা যারা কোম্পানির ডাইরেক্টর এখন আছে, আমাদের বড় ভাইরা আছে যারা সাথে ছিলাম, আমি পিছনে বেঞ্চে বসেছিলাম, শুনানিতে শুনেছি ওই রুমে বসে। আমাদের কোম্পানির পক্ষে রায় দিবে ওই বিচারক বারবার প্রশ্ন করছে ওই বিপরীত উকিলকে, উকিল কিন্তু উত্তর দিতে পারে না। তারপরে বলছে যে এটা কালকে দিব রায় করে। দেখেছি সিরাজুল মুনির ওখানে অ্যাপ্লিকেশন করে এই বাধা দিয়েছে, ওটা আমি ছিলাম ওখানে হাইকোর্টে, আমি ওই রুমে ছিলাম, ওই বিচারকের যে রুমে ছিলাম। আপনাকে কিভাবে বলতে পারছি, আমি প্রুফ করতে পারছি না, আমার নিজের চোখে নিজের কানে আমি শ্রবণ করেছি। রফিকুল আমিন সিরাজুল মুনিরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, ওনাকে টাকা দিয়ে ব্যবহার করেছে। দেখেন রফিকুল আমিন এখন টাকা দিতে পারবে না। আমি কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, পরশুদিন মেশকাউদ্দিন স্বপন কয়েকজনের কথা বলছিলাম মিটিং এ, ওই যে বলছিল যে আমাদের ওই যে পাছাত, মানে ওই বসার জন্য চেয়ারে যে থাকে না, কম্বল থাকে না, ওই কম্বলটা যখনই সরে যাবে, তখন রফিকুল আমিনের কাছ থেকে সিরাজুল মুনির, ইঞ্জিনিয়ার সহিত সবাই চলে যাবে। গোপরম স্যার কোটি কোটি টাকা লোন করে, আর বোনের বাড়ি না করে, বাড়ির টাকা না দিয়ে সব রেস্টুরেন্টে বিনিয়োগ করেছে, আর উনি টাকা নিয়ে বাড়ি করেছে, আর মানুষকে শুনাইছে, আমরাকে শুনাইছে কি যে আমরা বাড়ি বিক্রি করে আমি ডেস্টিনি করতেছি। এটা মিথ্যুক না হলে কি, এটা প্রুফ, তো এটা একটা বাস্তব প্রুফ। মেজবাহুর স্বপন যদি ওনার মেন্টালি যদি ভালো থাকতো, রফিকুল আমিনের মেন্টালি খুবই খারাপ। কেন খারাপ আপনাকে ভালো করে বুঝেন। আমরাকে সততা একমাত্র পন্থা বলতো, সততা উৎকৃষ্ট পন্থা ছিল, কিন্তু সততা একমাত্র পন্থা বলতো রফিকুল আমিনের কথাটাকে আমি কেন বলতেছি, খুব খারাপ লাগতেছে যে ওনার মেন্টালি কত খারাপ। মেজবাহুদ্দিন স্বপন যারা ওরা সিআইডিতে বা ওনার সেন্টারে ইনকাম হচ্ছিল না, কেন মেন্টালি খারাপের কারণে হচ্ছিল না, আমাদের কেন হচ্ছিল, রাইট? আমাদের কারণে আমরা পিএইচডি হয়েছি। যারা বলতেছে যে রফিকুল আমিন বানাইছেন, না, আমরা আমাদের শ্রবণ, মানে আমাদের মেধা, ইনভেস্ট, পরিশ্রম, শ্রমের ফসল আমরা পিএইচডি হয়েছি, রফিকুল আমিন বানাই নাই। উনি যে খারাপ মন মানসিকতার মানুষ, মেজবাহুদ্দিন স্বপন ইউনাইটেড সেন্টারটা করে দিল, তখন মেজবাহুদ্দিন স্বপন মানে আমাদের বিপ্লব ভাই, মাহবুবুর রহমান সুমন, ওনাদের আমরা কথা শুনেছি ওনাদের কাছে। মাহবুবুর রহমান সুমন কিন্তু এমন একটা ফ্রেশ মানুষ, খুবই রাগান্বিত মানুষ এবং ফ্রেশ মানুষ, আমাদের আপলাইন দীপু ভাইয়ের আপলাইন, ওনার কাছে কথা শুনেছি যে রফিকুল আমিন কত জঘন্য মানুষ, ওনাকে খালি গুরু মন্ত্র বলে কথা বলতে পারে না। আমরা বলতে পারছি কেন, এই যে মেন্টালি খারাপ মানুষের কারণে। ইউনাইটেড সেন্টার অনেক ইনকাম হয়েছিল, তাছাড়া ওর ইনকাম না, অনেক ইনকাম 100 টাকা, উনি ডেস্টিনি থেকে 5000 টাকা বেশি নিয়ে যায়।
কারণ ইনকাম ঢুকে না, তার আগে নিয়ে যায়, বেতন নিয়ে যায়, সবকিছু নিয়ে যায়। ডেস্টিনিটাকে পঙ্গু করার জন্য, ওনাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য, যেটা কথা বলে, মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার জন্য রফিকুল আমিন এই ডেস্টিনিটাকে তৈরি করেছিল। দেখেন মেসবাহুদ্দিন স্বপন, গফরান সাহেব যে পরিমাণ কোম্পানিকে ইনভেস্ট করেছে, সে পরিমাণ কিন্তু রফিকুল আমিন টেনেছে, সবই টেনেছে। তারপরেও জি ভরেনি। ডিটুকে ডেস্টিনিতে যে 5,000-6,000 টাকা কোটি টাকা যে আমাদের এখন ডেস্টিনিতে যে বদনামটা আসতেছে, তার থেকে জেলখানাতে তার থেকে অনেক বেশি টাকা উনি নিয়েছে মানুষের কাছে। আর মেন্টালি কত জঘন্য, আমরা এটা ক্ষোভে বলতেছি, দুঃখেতে বলতেছি, আবেগে বলতেছি। রফিকুল আমিন কোনোদিনও, যতই মেন্টালি ফ্রেশ হোক, কোনোদিনও এই ডেস্টিনি চালু করবে না, সেরাজুমনি করবে না, ইঞ্জিনিয়ার শহীদ করবে না, হাসানেরা করবে না। কারণ ওনারা মাল্টিপারপাসের কোটি কোটি টাকা লোন। দেখেন আপনাকে বলছি, এই যে মাল্টিপারপাসের অ্যাকাউন্টে দেখতেছেন চেক, মনিরুল ইসলাম দেখেন, এই যে মাল্টিপারপাসের চেক, আমি মনির কিন্তু হেল্প করেছি, ডেস্টিনি থেকে রফিকুল আমিন হেল্প করিনি। এই যে দেখেন কোশিয়ারে, আমি যখন কোম্পানির বন্ধ হলো, এই কোশিয়ারে টাকা দিয়েছি, 1 লক্ষ টাকা ধার করে দিয়েছি। সে সময় ধারের টাকা শোধ না করতে পারে আমি আমার আংটি বিক্রি করে কত বিক্রি করে টাকা দিয়েছি।